দুর্ভাগ্যজনকভাবে দেখতে পেয়েছি এই দুটো রাজনৈতিক দল জুলাই সনদকে আসলে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য, এখনো ব্যবহার করে যাচ্ছে। মানে এটাকে এক ধরনের জিম্মি করেছে জুলাই সনদকে। আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলাম প্রতি মুহূর্তে আঙ্গুল বাঁকা করা সোজা করার হুমকি দিচ্ছে। তারা রাস্তায় নামবে, ঢাকা শহরের চেহারা বদলে দেবে, এই সমস্ত কথা বলছে। পাল্টা দিক থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারাও রাস্তায় নামবে এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে। এই কথাগুলো আমরা তাদের মুখ থেকে শুনছি। এখন তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি মানে তারা কি কোনো কারণে এরকম একটা আস্থাহীনতা তাদের মধ্যে তৈরি হয়েছে কিনা যে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, এই জন্য নির্বাচনের আগে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি করে তারা আসলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, এরকম তাদের কর্মকাণ্ডে আমাদের মনে হচ্ছে। এবং এই দুই রাজনৈতিক দল পুরোটা সময় জুড়ে নিজেদের রাজনৈতিক স্বার্থের বাইরে জনগণের যেটা স্বার্থ এটার দিকে একবারও মনোযোগ দেয় নাই। এবং এটার সবচেয়ে বলবো আমি যে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিএনপি। বিএনপি এখন আপনারা দেখেছেন যে পুরো জাতিকে সাক্ষী রেখে তারা কমিশনের ভিতরে, আপনারা তো এখানে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক মূল্যায়নের অভাব নিয়ে কথা বলছেন যে রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হয় নাই, যেইটা তারা একমত হয়েছে কমিশনে এইটা এখন অস্বীকার করছে। আমরা কোথায় আছি বোঝার চেষ্টা করেন নাই। কমিশনে পুরো জাতিকে সাক্ষী রেখে, আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে সাক্ষী রেখে তারা বললেন আমরা সবাই একমত হলাম, এবং সেভাবেই আলোচনাটা প্যাক আপ হলো যে একটা জুলাই সনদ আদেশ দেওয়া হবে এবং তারপরে গণভোট হবে। গণভোটে সবাই আমরা একমত হয়েছি, টাইমিং নিয়ে ভিন্ন মত থাকতে পারে কিন্তু গণভোটকে তো একমত হয়েছে। এবং সেই গণভোট পরবর্তীতে আগামী সংসদ ডুয়েল রোল বা দ্বৈত ক্ষমতা থাকবে, যার মধ্যে দিয়ে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। এই রোডম্যাপে সবাই একমত হওয়ার পরে বাইরে এসে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দায়িত্বশীল পর্যায় থেকে কি কি বলা হচ্ছে। তারা বলার চেষ্টা করছে যে জুলাই সনদকে ভুলে যান, আমাদের 31 দফায় শেষ কথা। কিসের জুলাই সনদ, কিসের মানে রাষ্ট্র সংস্কার কিংবা কিসের কমিশন, ওই কমিশনার এখন প্রাসঙ্গিক নয়। এই কথাগুলো খুবই দায়িত্বশীল পর্যায় থেকে বলা হচ্ছে। এবং আমরা আরো অবাক হয়ে দেখেছি যে বিএনপি মহাসচিব বর্ষিয়ার রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সমাবেশে শেষ পর্যন্ত তিনি এইটা বলেছেন যে জনগণ গণভোট বোঝে না। কি আশ্চর্য কথা! আমার ধারণা যে বিএনপি একটা ডিমেনশিয়ার মধ্যে আছে, মানে একটা স্মৃতি ভ্রষ্ট হয়েছে বিএনপি। তারা নিজেদের ইতিহাস ভুলে গেছে। এই দল গঠন করার প্রক্রিয়ায় গণভোট অতপ্রতভাবে জড়িত। আপনারা আপনাদের নিজেদের ইতিহাস পড়ে দেখেন 70 দশকের। আপনারা গণভোটের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেবের ওই শাসনামলের বৈধতা অর্জন করেছিলেন, 19 দফার বৈধতা অর্জন করেছিলেন, সামরিক ফরমানের মধ্য দিয়ে যে সংবিধান সংশোধন করা হয়েছিল সেগুলোর বৈধতা অর্জন করেছিলেন। আজকে আপনারা বলছেন যে গণভোট জনগণ বোঝে না। এবং এরকম একটা সমাবেশে তিনি বলেছেন আপনারা কি গণভোট বোঝেন? তা আপনি কি আশা করেন যে জনগণ বলবে না আমরা গণভোট বুঝি না? জনগণ এটা বলবে না। বাংলাদেশের জনগণ, আমি এটা আরেকটা প্রোগ্রামে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা গণভোটে না ক্যাম্পেইনে নামেন, তারপরে দেখেন যে আপনাদের কিভাবে শোচনীয় পরাজয় ঘটে। কারণ বাংলাদেশের জনগণ এই জুলাই সনদ যেটুকু হয়েছে এইটুকুকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং কোনোভাবেই আপনারা এটাকে নাতে আনতে পারবেন না। ফলে এই রাজনীতি এবং এইটাকে আপনি আরো দেখবেন যে আমির খসরু সাহেবও এই একই কথা বলেছেন যে এই জুলাই সনদের কোনো দরকার নাই, আমাদের 31 দফায় শেষ কথা। এখন তাদের 31 দফায় যে কথাগুলো তারা বলেছেন সেগুলো তো তারা মানছেন না। তাদের 31 দফায় বলা আছে যে তারা আলাপ আলোচনা করবেন, তাদের 31 দফায় বলা আছেন তারা উচ্চকক্ষ গঠন করবেন, তাদের 31 দফায় আরো অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে। কিন্তু এগুলো তো এখন তারা সেগুলো তো নাই। তারা ক্ষমতায় যাওয়ার জন্য মুখিয়ে আছেন। নির্বাচন ছাড়া যে কোনো আলোচনা তাদের কাছে একটা বিষ মনে হয়। বিএনপির আজকে এই পরিস্থিতি, এবং এইটা করে তারা সারা দেশে একটা সহিংস পরিস্থিতি তৈরি করেছে মনোনয়নকে কেন্দ্র করে। আমাদের বিভিন্ন নেতারা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু বলেছেন যে অলিখিত হরতাল চলছে, চালাও করাও চলছে সারা দেশে, এবং মুখোমুখি সংঘর্ষ চলছে, গোলাগুলি চলছে। আজকের নিউজ, আজকের গোয়েন্দা রিপোর্ট যেটা ইসিকে দিয়েছেন গোয়েন্দারা, 67% নির্বাচনী কেন্দ্র, ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। 67%। যদি 20% ঝুঁকিপূর্ণ থাকতো, যদি 25% ঝুঁকিপূর্ণ থাকতো, বুঝতাম যে এগুলো ঠিক করা যাবে। একটা দেশের 28,000 ভোট কেন্দ্রের মধ্যে যদি 67% ভোট কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ থাকে, কিভাবে নির্বাচনী পরিবেশ তৈরি হবে? আমি নিজে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আমি নির্বাচন করতে চাই, আমি তো আস্থাহীনতায় ভুগছি। একজন ক্যান্ডিডেটকে ইতিমধ্যে গুলি করা হয়েছে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাহলে জনগণ কিভাবে আস্থা পাবে? কিভাবে অন্তর্বর্তী সরকার এই যে লিপ সার্ভিসিং দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, শ্রেষ্ঠ নির্বাচন করবেন? আপনি ভাই শ্রেষ্ঠ নির্বাচন করার দরকার নাই, একটা সুষ্ঠু নির্বাচন করেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশই তো দেখতে পাচ্ছি না। সহিংস পরিস্থিতি, এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে আছে, এবং যারা পেশি শক্তি নির্ভর রাজনীতি করতে চায় না
তাদেরকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন? এই অন্তর্বর্তী সরকার আশ্বস্ত করার মতো কোনো কিছু আপনারা করতে পারছেন না, এবং আমরা যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে এই সরকারের যে উপদেষ্টা পর্ষদ, যে উপদেষ্টারা আছেন, তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে। এবং তারা আসলে বাংলাদেশের যে আমরা যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনের মধ্যে নির্বাচনটা করতে চাচ্ছি বা যাচ্ছি, এইটা সম্পর্কে তারা সম্যক ধারণা রাখেন আমাদের মনে হয় না। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই যে সরকার একটা কাজ করেছে, মানে কিভাবে পরিস্থিতি জটিল করা হয়। সরকার, আমরা এটা সংবাদ সম্মেলন করে বলেছি যে সরকার কিন্তু জনগণের সাথে, আমাদের সাথে একটা সাপ লুডো খেলা শুরু করেছে। জুলাই সনদ বানানো হয়েছে, জুলাই সনদ আপনি সাপ লুডো খেলায় দেখবেন যে 96 ওঠে, আবার এটাকে ওই সাপের মুখে পড়লে 3-এ নেমে আসে। তো সরকার যে কাজটা করেছে আপনারা দেখবেন যে জুলাই সনদ কমিশন একটা বাস্তবায়নের একটা সুপারিশ বা রোডম্যাপ সরকারের কাছে দিয়েছে। সরকারের উচিত ছিল যে সেখান থেকে দুটো সুপারিশ থেকে কম্বাইন করে বা নির্যাসটা নিয়ে একটা সুপারিশ বানিয়ে তারপর রাজনৈতিক দলগুলোর কাছে আবার দেয়া যে আমরা এইভাবে সনদ বাস্তবায়ন করতে চাই, আপনাদের কোনো বক্তব্য থাকে বলে। তারা সেই কাজটা করে নাই। তারা আবারও রাজনৈতিক দলগুলোর কাছে বল ঠেলে দিয়েছে। বল আপনার কোর্টে এসেছে, আপনার গোল দেওয়ার কথা, আপনি রাজনৈতিক দলগুলোকে বলছেন যে তোমরা ফাউল করে আসো, যে জিতবা, যে জিতা ওহি সিকান্দার। এই যে সরকারি পরিস্থিতি তৈরি করেছে, আপনি দেখবেন একদিকে তো জামায়াত ইসলাম আঙ্গুল বাঁকা করা কিংবা ওই যে ঢাকা শহরের মানচিত্র বদলে দিবে এটা তো বলছে, অন্যদিকে বিএনপি বলছে আমরাও মাঠে নামবো। তো এই যে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার দায় তো সরকারকে নিতে হবে। তারাই তো নিজস্ব কোনো পজিশন না নিয়ে, কোনো ধরনের পজিশন না নিয়ে তারা রাজনৈতিক দলগুলোকে বলছে আপনারা বসেন। আপনারা বসেন মানে আপনারা সরকার আছেন কেন? আপনারা রেফারি, মনে রাখবেন এটা, রেফারি মানে হচ্ছে যে দল যখন ফাউল করবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন, প্রয়োজনে লাল কার্ড দেখাবেন, কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না। নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা না, আপনারা নিষ্ক্রিয় আচরণ করছেন। আমাদের মধ্যে একটা চরম আস্থাহীনতা তৈরি করেছেন, একটা অনিশ্চিত পরিবেশ তৈরি করেছেন সারা দেশ জুড়ে। এই কারণে এই সরকারকে আগামী যে সময়টুকু আছে, যদি সুষ্ঠু নির্বাচন চান, প্রথম কথা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করার ব্যাপারে কোনো ধরনের গড়িমসি করা যাবে না। জুলাই সনদের এখন একটা নির্বাচনী ডামাডোল আপনারা শুরু করে দিয়েছেন এবং আপনারা ভেবেছেন যে আমরা ভুলে যাব জুলাই সনদের ব্যাপারে। না, আমরা অন্তত জাতীয় নাগরিক পার্টি, আমাদের শহীদ পরিবাররা গতকালকে এখানে এসেছেন, তারা বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি হবে না। আমরা তাদের এই কথার সাথে একমত যে এই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এটা যদি সরকার না করে, এবং না করে যদি তড়িঘড়ি কোনো দলের চাপে যদি তারা তফসিল ঘোষণার দিকে চলে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। এটা সরকারকে মাথায় রাখতে হবে। এবং সর্বশেষ কথা, আওয়ামী লীগ প্রসঙ্গে আমি দেখলাম যে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আমরা আছি, নৌকাকে বলছেন যে ভরসা রাখেন। নৌকা তো নিজেই ভরসা রাখুন, তখন আমরা বলতাম না যে ভরসা রাখুন। তো এরকম এখন আপনারা আবার নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপানা শুরু করেছে, এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি। তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে ভোটের জন্য, এবং তারা মনে করছে বাংলাদেশের জনগণের উপর ভরসা না রেখে এই ধরনের শীর্ষ সন্ত্রাসীদের উপর ভরসা রাখলে তারা নির্বাচনে জিতে যাবে। আপনাদের এই চাওয়াটা কিন্তু আসলে পূরণ হবে না। সুতরাং জনগণের উপর ভরসা রাখেন। নির্বাচনের জন্য এই যে একটা আতঙ্ক তৈরি করার মতো পরিবেশ আপনারা তৈরি করছেন, এটা থেকে সরে আসেন। জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, এবং সরকারকে কোনো ধরনের চাপ দিয়ে ব্ল্যাকমেইল করে জিম্মি করার যে মানসিকতা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা করা যাবে না। জাতীয় স্বার্থকে, জুলাই সনদকে আপনাদের যার রাজনৈতিক স্বার্থ, যার রাজনৈতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে জাতীয় স্বার্থের জায়গা থেকে এটাকে বাস্তবায়ন করতে দিতে হবে। যদি করতে না দেন তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। বাংলাদেশের জনগণ, 1400 শহীদ ফ্যামিলি এবং আরো যারা আহত আছে তারা আপনাদেরকে এত সহজে ছেড়ে দেবে না। 1.5 বছর সময় দিয়েছে আপনাদেরকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যান্ডেট দিয়েছে, সর্বোচ্চ ম্যান্ডেট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছে, কিন্তু আপনারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর দিকে বারবার আপনারা ঠেলে দিচ্ছেন। এই কাজ থেকে আপনারা যদি বের না হয়ে আসেন তাহলে যে অনিশ্চিত পরিবেশ, যে দুশ্চিন্তাগ্রস্ত পরিবেশ তৈরি হবে, এটার দায়ভারও কিন্তু আপনাদেরকেই নিতে হবে। ফলে বিএনপি, জামায়াত ইসলাম সহ সমস্ত দলকে আমরা বলবো যে জাতীয় স্বার্থ আগে, তারপরে যার যার দলীয় স্বার্থ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সরন্ত স্যারকে। আমাদের মধ্যে এই পর্যায়ে উপস্থিত হয়েছেন
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের প্রোগ্রামটি চলমান, আমাদের আলোচনা সভায় আমরা আজানের জন্য 30 সেকেন্ড বিরতি দিচ্ছি।